স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইরানকে কুপোকাত করতে মরিয়া ট্রাম্প, কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ ফল দেবে না বলছে তেহরান। রোহিঙ্গা সংকটের 9 বছর পার হলেও অনিশ্চিত প্রত্যাবাসন, পথ খুঁজতে ঢাকার পাশে থাকার অঙ্গীকার ইইউ এর। নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত না করলে নিবন্ধন বাতিলের হুঁশিয়ারি ইসির, সংসদ নির্বাচনের পর্যবেক্ষণ উপস্থাপন। বিস্তারিত। ইরানের ওপর বারবার হামলা, নিষেধাজ্ঞা, নৌ অবরোধ দিয়েও পারস্যের দেশটিকে দমাতে পারছে না যুক্তরাষ্ট্র, বরং দীর্ঘদিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে নিজেরাই। তাই এবার তেহরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন, আর এর নাম দেওয়া হয়েছে অপারেশন ইকোনমিক আউটকাস্ট। বারবার হামলা, নিষেধাজ্ঞা, নৌ অবরোধ দিয়েও ইরানকে দমাতে পারছে না যুক্তরাষ্ট্র, বরং দীর্ঘদিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে নিজেরাই। তাই এবার তেহরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন, আর এর নাম দেওয়া হয়েছে অপারেশন ইকোনমিক আউটকাস্ট। যুক্তরাষ্ট্র বলছে ইরানের তেল সহ আয়ের সব উৎসকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। উদ্দেশ্য, বিশ্বের অন্য কোনো দেশ বা কোম্পানি যেন তেহরানের সাথে ব্যবসা করতে না পারে। এছাড়া ইরানের সঙ্গে বাণিজ্যরত দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো একটি পক্ষকে বেছে নেওয়ার সতর্কবার্তা দিয়েছে ওয়াশিংটন। ইরানের বিরুদ্ধে ঘোষিত অপারেশন ইকোনমিক আউটকাস্ট মূলত ইসলামিক দেশটিকে একঘরে করার অর্থনৈতিক অভিযান। একে ইকোনমিক ডিডে বলা হচ্ছে। এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির বিরুদ্ধে লড়াইয়ে মিত্রবাহিনীর অভিযানের তুলনা টানা হয়েছে। অপারেশন ইকোনমিক আউটকাস্টের আওতায় ইরানের 5টি গুরুত্বপূর্ণ লাইফলাইন লক্ষ্য করা হবে। ইরানের তেল বিক্রি বন্ধ করা, আন্তর্জাতিক অর্থ লেনদেন কঠিন করা, নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত নৌ পরিবহন বন্ধ করা, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির অর্থ ও প্রযুক্তির যোগান বন্ধ করা এবং ইরানের সঙ্গে ব্যবসারতদের মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আনা। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে এই অভিযানের আওতায় ইতিমধ্যে অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশকে নজরদারির আওতায় রাখা হচ্ছে। তবে ইরানের মিত্র কোনো দেশের ওপর নতুন করে শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করা হয়নি। এমনকি কোন কোন দেশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে বা কখন এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি ওয়াশিংটন। বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপের কারণে চীন, ভারত, তুরস্ক, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে। তবে ইরানের সবচেয়ে বড় সহযোগী চীনা ব্যাংকগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা এ বিষয়ে কিছু জানায়নি ওয়াশিংটন। ইরানকে ঠেকাতে এবং এই অর্থনৈতিক অভিযান সফল করতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প, আর তাই বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের ফোন করে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নের অনুরোধ জানাচ্ছেন তিনি। তবে ওয়াশিংটনের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। পাশাপাশি তাদের প্রধান বাণিজ্যিক অংশীদারেরা ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও আস্থা জানিয়েছে দেশটি। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। সিরিয়াকে সন্ত্রাসবাদের মদতদাতা দেশের তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ 47 বছর এই কালো তালিকায় ছিল দেশটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ থেকে নিজেদের পুরোপুরি দূরে রাখতে সিরিয়া সরকারের ইতিবাচক পদক্ষেপের স্বীকৃতি হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটনের এই সিদ্ধান্তে সিরিয়ার ওপর থেকে সব ধরনের রপ্তানি নিষেধাজ্ঞা উঠে যাবে। রোহিঙ্গা সংকটের 9 বছর পার হলেও পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে তাদের প্রত্যাবাসন। উল্টো কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো এখন যেন অপরাধের আখড়ায় পরিণত হয়েছে। অস্ত্র, সংঘাত ও মাদক কারবারে জড়িয়ে পড়ছেন মিয়ানমার থেকে আসা লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33 ক্যাম্পে বসবাস করছেন 12 লাখের বেশি রোহিঙ্গা। দীর্ঘ সময় ধরে তারা নিজ ভূমিতে ফেরার অপেক্ষায়। মিয়ানমার সরকারের সদিচ্ছার অভাব এবং রাখাইনের জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির সংঘাতে নিরাপদ পরিবেশ না থাকায় থমকে আছে প্রত্যাবাসন। আর তো দেশ আছে, আর দেশের কান আর এখন আর কান যাই বই বাট আর কান জাতি আর আইডেন্টিটি ক্লিয়ার করা করিব। আর আইডেন্টিটি যদি রোহিঙ্গা ক্লিয়ার করে আয় এখন যাই বই আয় বাঙালি ন
আয় রোহিঙ্গা। বিভিন্ন কারণে ক্যাম্পগুলোতে বাড়ছে অপরাধ প্রবণতা। এরই মধ্যে কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। এ অবস্থায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। দীর্ঘদিন প্রত্যাবাসন না হওয়ার কারণে রোহিঙ্গারা নানা অপকর্মের সাথে জড়িত, মাদক, অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিভিন্ন অপহরণ কাজের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে। সেই সাথে রোহিঙ্গারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এখানে আইন শৃঙ্খলার মারাত্মক একটা অবনতি হয়েছে। এখানে মাদকের ছড়াছড়ি, অপহরণ থেকে শুরু করে শিক্ষার উপর আরেকটা বিশাল প্রভাব পড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তো এই সমস্যার থেকে উত্তরণের আসলে একমাত্র উপায় হলো সাস্টেইনেবল রিপার্টেশন। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। যখন মাননীয় প্রধানমন্ত্রী একটি কমিটির নেতৃত্ব দিচ্ছে, বুঝতে হবে যে সরকার এই বিষয়ে খুবই সিরিয়াস এবং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ও ভালোভাবে নিচ্ছে, যে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমরা আশা করছি যে এই কমিটির যে কৌশলপত্র সেটি শিগগিরই তৈরি হবে এবং সেই অনুসারে আমাদের প্রত্যেকটি গভর্নমেন্ট অর্গানাইজেশন ইনক্লুডিং ট্রিপল-আরসি অফিস আমরা কাজ করব। নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা নিয়ে কবে নিজ ভূমিতে ফিরবে রোহিঙ্গারা, এটি এখন বড় প্রশ্ন। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। দীর্ঘ ৯ বছরে একজন রোহিঙ্গারও প্রত্যাবাসন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে প্রত্যাবাসনের বিষয়টি রোহিঙ্গাদের স্বেচ্ছায়, শান্তি ও মর্যাদাপূর্ণ উপায়ে করা উচিত বলেও জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মাইকেল মিলার বলেন, প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং এ সংকটের টেকসই সমাধানে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু রোহিঙ্গা মানবিক সহায়তা নয়, কক্সবাজারে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে ইইউ। 2025 সালে রোহিঙ্গা সংকট মোকাবিলায় $50 মিলিয়ন সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। A center of academic and intellectual unique in geopolitics. It is a union of Our union is unique in geopolitics. বাংলাদেশে আপনাদের সশস্ত্র বাহিনীর সঙ্গে সামুদ্রিক নিরাপত্তায়, বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বন্দরের নিরাপত্তায়, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহিংস উগ্রবাদ মোকাবেলায় এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে মানব পাচার ও অভিবাসী চোরাচালান মোকাবেলায় আমরা সক্রিয়ভাবে কাজ করছি। কোনো দল আইন অনুযায়ী নির্বাচনে নারীর অংশগ্রহণ নিশ্চিত না করলে নিবন্ধন হারাতে পারে বলে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন ও অংশীজনদের সঙ্গে সংলাপে তিনি একথা বলেন। নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পর্যবেক্ষক সংস্থা অ্যালায়েন্স ফর ফ্রি ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি AFED ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রকাশ করা হয় প্রতিবেদন। এতে বলা হয়, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য নির্বাচনের চেয়ে ভালো ছিল, তবে নারীদের অংশগ্রহণ প্রত্যাশামতো হয়নি। আলোচনায় বক্তারা বলেন, ভবিষ্যতের নির্বাচন নির্ভুলভাবে আয়োজনের লক্ষ্যে ইসির সময়োপযোগী কর্মপরিকল্পনা প্রয়োজন। এটা জন্য লাগবে হচ্ছে একটা অ্যাকশন প্ল্যান, ইমপ্লিমেন্টেশন প্ল্যান। এই কমিশন হয়তো আরো 3 বছরের মতো আসতে বসতে পারবে। সো তারা কতটুকু করতে পারবে এবং পরের কমিশন এসে কি করবে। সো দে নিড অ্যান অ্যাকশন প্ল্যান, এটা লাগবে। নির্বাচনের কমিশনের ভূমিকা আমি ভালোই বলবো, ভালো ছিল। তবে ভোট কেন্দ্রে নিয়োজিত কোনো কোনো জায়গায় প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের ভূমিকা নির্বাচনকে ফ্রেজাইল করে দিয়েছে। যত বেশি নারীদের আপনারা নমিনেট করবেন, রাজনীতি তত বেশি মানি মাসলের কবল থেকে বের হয়ে আসবে। এটা রাজনৈতিক দলগুলোর প্রতি আমার অনুরোধ, ইনক্লুডিং আমার নিজের দলের ক্ষেত্রেও। কারণ সত্যি কথা বলতে আমরাও খুব বেশি নারীর নমিনেশন আসলে দিতে পারিনি। আশা করব পরবর্তী নির্বাচনে আমরা অনেক বেশি নারীকে নমিনেট করতে পারবো আমাদের দল থেকে। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচনে নারীর অংশগ্রহণ নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। সকল স্তরের কমিটিতে পলিটিক্যাল পার্টির 33% নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়, যেটা 2020 সালের মধ্যে কিন্তু করার ব্যাপারে তখন বাধ্যবাধকতা ছিল।
যাই হোক, পরবর্তীতে এটা এক্সটেন্ডেড হয়ে এখন 2030 সাল পর্যন্ত করা হয়েছে। তাহলে 2030-এর মধ্যে যারা 33% সকল পর্যায়ে রিপ্রেজেন্টেশন এনশিওর করতে পারবেন না, তারা কিন্তু ডিসকোয়ালিফাইড হবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 67টি আসনে 78 জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রস্তুতিও আমাদেরকে মাথায় রাখতে হয়। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ওষুধের প্রাপ্যতা, মানুষের ক্রয় ক্ষমতা এবং ওষুধের নিরাপত্তা, এই তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে একটি ওষুধ নীতিমালা তৈরি করা প্রয়োজন। তাহলেই নিয়মিতভাবে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং মূল্য হালনাগাদ করা সম্ভব। মঙ্গলবার রাজধানীতে গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ইন্টিগ্রিটি নেটওয়ার্ক ফর এভিডেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। সংলাপে ওষুধ সংক্রান্ত বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় প্রাপ্তবয়স্কদের জন্য 532টি ওষুধ রয়েছে। এর বিপরীতে বাংলাদেশে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় রয়েছে মাত্র 117টি। নীতিমালা থাকলে এসব বিষয়ে দ্রুত সমাধান সম্ভব। নারায়ণগঞ্জে গ্যাস সংকটে বিপাকে পড়েছে নিটওয়্যার ও ডাইং শিল্প। কমে গেছে উৎপাদন, বাড়ছে লোকসান। সমস্যার দ্রুত সমাধানের দাবি শিল্প মালিকদের। নারায়ণগঞ্জে নিটওয়্যার কারখানার পাশাপাশি গড়ে উঠেছে ডাইং শিল্প, কিন্তু দীর্ঘদিনের গ্যাস সংকটে এখন এ দুই শিল্পই হুমকির মুখে। কারখানায় গ্যাসের চাপ প্রয়োজন 10 থেকে 15 PSI, অথচ মিলছে 5 থেকে 7 PSI। দিনের বড় সময় চাপ নেমে যাচ্ছে প্রায় শূন্যে। এতে অনেক কারখানায় উৎপাদন কমেছে শতকরা 50 থেকে 60% পর্যন্ত। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কাজ করতে পারতেছি না, আমাদের যে পরিমাণ প্রোডাকশনের দরকার ওই পরিমাণ প্রোডাকশন হচ্ছে না। অন টাইমে যে স্যালারি দিব, অন টাইমে শিপমেন্ট করব, আদৌ কোনো কিছু করা যেতেছে না। এই ব্যবসার উত্তরণের জন্য আগে যেসব অসুবিধাগুলো ছিল, প্রতিবন্ধকতা ছিল, সেগুলো দূর করবে এবং এই ব্যবসাটা যাতে আরো স্মুথভাবে চলে সেটার সমস্ত ব্যবস্থাগুলো সরকার করবে। এ অবস্থায় গ্যাসের বিকল্প হিসেবে ডিজেল জেনারেটর ব্যবহার করতে হচ্ছে, যা ব্যয়বহুল। ডাইং শিল্পে মাঝপথে গ্যাস বন্ধ হলেই নষ্ট হয় কাপড়ের মান, ফলে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। আমরা টোটাল উৎপাদন বলে চলে বন্ধ অবস্থায় আমরা শ্রমিকদেরকে বসিয়ে আমরা বেতন দিচ্ছি। এই যদি দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু শুধু আমাদের এই শিল্প না, দেশের অর্থনৈতিক একটা বিপর্যয়ের মধ্যে পড়বে। অনেক কারখানায় গ্যাস সংকটের নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান বিকেএমইএ সভাপতি। সরকার যেন আমাদেরকে সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা দেয়। আমরা কি করব? আমরা কি ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে আমরা কি গ্যাসের উপর নির্ভরশীল থাকবো, নাকি অল্টারনেটিভ আমরা অন্য কোনো এলপিজি অথবা আমাদের সোলার অথবা আমাদের যে কোল বেস বয়লারের দিকে আমরা যাব? শিল্প মালিকদের আশঙ্কা, দ্রুত গ্যাস সংকটের সমাধান না হলে উৎপাদন ও রপ্তানিতে আরও বড় ধাক্কা আসতে পারে। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের কোচ জেরার্ড জোন্সের পদত্যাগ ঘিরে নানামুখী গুজব তৈরি হয়েছে। দুপুরে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে তাকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। তবে বাফুফে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় বরখাস্তের খবরটি নাকচ করেন এই ইংলিশ কোচ। জোন্স জানিয়েছেন, বরখাস্ত করার বিষয়ে বাফুফে তাকে কিছুই জানায়নি। ক্যারিয়ারে এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হননি বলেও জানান জোন্স। আগামী 31 আগস্ট উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু হবে। আগামীকাল দলের সদস্যদের দেশ ছাড়ার কথা। গল টেস্টে ভারতের বিপক্ষে ফলন এড়াতে লড়ছে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ 8 উইকেটে 265 রান। ফলন এড়াতে তাদের আরও 39 রান প্রয়োজন। প্রথম টেস্টের মতো গলেও একাই লড়াই করছেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা। তিনি অপরাজিত আছেন 85 রানে। দিনুশা ছাড়া এই ইনিংসে শ্রীলঙ্কার হয়ে 50 করেন পাসিন্দু সুরিয়াবান্দারা। 80 রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হন তিনি। প্রথম ইনিংসে ভারত 9 উইকেটে 503 রান করে ইনিংস ঘোষণা করে। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইরানকে কুপোকাত করতে মরিয়া ট্রাম্প, কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ ফল দেবে না বলছে তেহরান। রোহিঙ্গা সংকটের 9 বছর পার হলেও অনিশ্চিত প্রত্যাবাসন, পথ খুঁজতে ঢাকার পাশে থাকার অঙ্গীকার ইইউর। নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত না করলে নিবন্ধন বাতিলের হুঁশিয়ারি ইসির, সংসদ নির্বাচনের পর্যবেক্ষণ উপস্থাপন।
এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।